আসসালামু আলাইকুম। আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত মতিঝিল ইংলিশ ভার্সনের স্নেহের দশম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ এবং অন্যান্য যারা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আতাউর রহমান সায়েম, শিক্ষক, বাংলা বিভাগ, মতিঝিল ইংলিশ ভার্সন দিবা শাখা, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা। আজ 11 ভাদ্র 1427 বঙ্গাব্দ, 26 আগস্ট 2020 খ্রিস্টাব্দ, 6 মহরম 1442 হিজরি, বুধবার। শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ এবং অন্যান্য যারা দেখছেন, আমরা মূল ক্লাসে প্রবেশ করছি। ছবিগুলো একটু দেখো, মোবাইলের ছবি, টেলিফোনের ছবি। তোমরা দেখতে পাচ্ছ যে আধুনিক যুগের কিছু যোগাযোগের মাধ্যম, বিশেষ করে মোবাইল ফোন আমরা তো এত ব্যবহার করি যে এটা ছাড়া যেন চলতেই পারি না। টেলিফোনও দরকার আছে, টেলিফোন আগে বেশি চলতো কিন্তু এখন মোবাইলটা বেশি চলে। ফ্যাক্স, এটা তো জানো যে ছবি সহ যায়, চিঠি, দুটো চলে যায়, নিউজ সহ। আর ইন্টারনেট তো ইমেইল আছে, আরও ইন্টারনেটের মাধ্যমে যেমন আজকে তোমাদের আমি অনলাইন ক্লাস নিচ্ছি, গুগল মামা থেকে আমরা অনেক কিছু সার্চ করে নিতে পারি। এগুলো হচ্ছে সবই যোগাযোগের মাধ্যম, তাই না? ওকে, তো এখন কথা হচ্ছে যোগাযোগের তো আরও অনেক মাধ্যম রয়েছে, তাই না? সেটা কি দেখো, আশা করি তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ, তাই না? হ্যাঁ, এখানে দেখো যে কলম, কাগজ, কিছু লেখা, এরপর একটা খাম, দেখে বুঝতে পেরেছ যে কী নিয়ে আলোচনা হতে পারে। পরে ছবিতে যাও, দেখো আমাদের আইডিয়াল স্কুলের ছবি, বনশ্রী শাখার এটা। এরপর হচ্ছে ধরো সংস্কারবিহীন রাস্তা, তারপর হচ্ছে বন্যা, দেখো প্লাবিত হয়ে গেছে, বন্যা দুর্গত এলাকা মানুষের কষ্ট। 71 চিঠি, জাহানারা ইমামের লেখা। এইভাবে অসংখ্য কি রয়েছে, আমরা বিভিন্নভাবে এগুলো লিখি। সে লেখার আবার অনেক ধরন রয়েছে, তাই না? এটা দেখো বাংলাদেশ ডাক বিভাগের লোগো, সেবাই আদর্শ। তোমরা রানার কবিতা পড়েছ, সুকান্ত ভট্টাচার্যের। দেখো আমাদের যে ডাক বিভাগের অনেক লোগো রয়েছে, তার মধ্যে আগেকার দেখো পোস্ট কার্ড, আগে 1 টাকা দাম ছিল, খোলা ডাক, পোস্টম্যানের ছবি। আর দ্য পোস্টম্যান, এটা হচ্ছে বাইরের দেশের, ব্রিটিশের পোস্টম্যান একটা লোগো। আরও রয়েছে, তা আমরা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে পত্র লিখি, তাই না? যেমন ধরো কেউ বন্ধুর কাছে লিখি, কেউ পিতার কাছে লিখি, কেউ সাংস্কৃতিক অনুষ্ঠানে লিখি, কেউ বিয়ের অনুষ্ঠানে লিখি, কেউ চাকরির জন্য, কেউ পুস্তকের চাহিদার জন্য লিখি, তাই না? ডাকে বই পাঠানোর জন্য, স্কুল থেকে ছুটি চেয়ে লিখি, পত্রিকা প্রকাশ, অনেক ধরনের আমরা চিঠি লিখি, তাই না? তো পত্রের তো শ্রেণীবিভাগ রয়েছে, তাই না? তোমরা জানো যে পত্রের শ্রেণীবিভাগ অনেক প্রকার রয়েছে। তার মধ্যে ব্যক্তিগত রয়েছে, সামাজিক রয়েছে, অফিস সংক্রান্ত রয়েছে, ব্যবসায়িক রয়েছে, তাই না? অনেক প্রকার রয়েছে। তো আমরা এই বিষয়বস্তু, প্রসঙ্গ, কাঠামো অনুসারে বিভিন্ন ধরনের পত্রকে আমরা যে নিম্নলিখিত যে শ্রেণীতে ভাগ করতেছি, তোমরা আরেকটু স্লাইডে দেখে নাও যে ব্যক্তিগত পত্র, আবেদনপত্র বা দরখাস্ত, সংবাদপত্রে প্রকাশের জন্য চিঠি, মানপত্র বা স্মারকলিপি, বাণিজ্যিক বা ব্যবসায়িক পত্র, আমন্ত্রণ বা নিমন্ত্রণ পত্র, কত ধরনের পত্র রয়েছে, তাই না? তো আজকে আমরা দেখো চিঠি দেখে টের পাচ্ছ, আমরা পড়বো কি ব্যক্তি জীবন নিয়ে যেটা লেখা, সেটাই কি ব্যক্তিগত পত্র, তাই না? ওকে শিক্ষার্থীবৃন্দ, দেখো তোমরা যে আজকে আমরা পত্র, চিঠি লিখবো, সেটা হচ্ছে ব্যক্তিগত পত্র। ওকে, তো আমাদের আজকে পাঠের শিরোনাম কি হয় বলো তো? ব্যক্তিগত পত্র। আচ্ছা, আমরা শুরু করে দেই। ব্যক্তিগত পত্র তোমরা জানো এটা কি, তবে তার আগে আমরা শিখন ফলটা জেনে নিই। লার্নিং আউটকামস খেয়াল করো। ব্যক্তিগত চিঠির বা পত্রের সংজ্ঞায়ন ও উদাহরণ দিতে পারবে, পত্রের শ্রেণীবিভাগ উল্লেখ করতে পারবে, পত্রের বিভিন্ন অংশ চিহ্নিত করতে পারবে, ব্যক্তি জীবনে পত্রের গুরুত্ব লিখতে পারবে, চিঠি বা পত্র লিখন কৌশল লিখতে পারবে। তোমরা খেয়াল করো, পত্র বা চিঠি এর আবিধানিক অর্থ কী, তাই না? এর আবিধানিক অর্থ হচ্ছে চিহ্ন, আর পত্র অর্থ চিঠি, আর লিখন অর্থ হচ্ছে লেখা। তাহলে তার অর্থ কী তাহলে? চিঠি লেখা। অবশ্য এটার আরও একটা অর্থ রয়েছে, সেটা যোগাযোগ করা। ওকে,
এই চিঠি বা পত্র লিখনের গুরুত্বটা দেখো। আচ্ছা, আমরা তার আগে যেটা দেখলাম, আচ্ছা যোগাযোগও আছে, ওকে। এরপর আসো গুরুত্ব। চিঠির মাধ্যমে পত্র লেখকের বোধ ও চিন্তাশক্তির বিকাশ ঘটে, ভাষার অনুশীলন হয়, স্বাধীনভাবে সুন্দর করে নিজেকে উপস্থাপিত করার শক্তি অর্জিত হয়, শিক্ষার প্রধান অঙ্গ হিসেবে কি পরিগণিত হয়। এগুলো হচ্ছে গুরুত্ব, তাই না? আমরা এবার একটা ভিডিও দেখি। হ্যাঁ, ভিডিও দেখি তোমরা বুঝতে পারবে যে আমাদের বিশেষ করে বাংলাদেশের পোস্টম্যানদের কি অবস্থা। হ্যাঁ, তোমরা জানো এখন মোবাইলের যুগে অনেকে চিঠি দেয় না, তাই পোস্টম্যানের কি কষ্ট আমরা একটু দেখি। হ্যাঁ, ওকে শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটি ভিডিও দেখলে যে একজন পোস্টম্যানের কি তার মানে পরিণতি হলো, তোমরা হয়তো কিছুটা ধারণা করতে পেরেছ। আসল কথা কি জানো, যে আমাদের বাংলাদেশে পোস্টম্যানদের এখন বলবো যে বসে থাকা অবস্থা হয়ে গেছে। তো এই ভিডিও দেখে তোমাদের কি মনে হলো বলো তো, বলতে পারবা? আশা করি তোমরা বুঝতে পেরেছ। সেটি হচ্ছে, যেহেতু পোস্ট অফিসে এখন আর কেউ চিঠি দেয় না, হয়তো কেউ যদি কোনো চাকরিতে অ্যাপ্লিকেশন করে, তার অ্যাডমিট কার্ড কোনো প্রতিষ্ঠান থেকে পাঠানো, আর হয়তো যখন ঈদ আসবে বা নববর্ষ আসবে শুভেচ্ছা কার্ড পাঠানো, এই যা। বেশিরভাগ সময় বসে থাকেন, আর কিছু পার্সেল আসে, এই যা। তো এই ভিডিওতে তোমরা চেনো এই অভিনেতা বাবু, দেখতেছে কিরে কেউ চিঠি দেয় না, আসে না, মনের দুঃখে সে নিজে চিঠি লিখছে, বিভিন্ন জনের কাছে লিখছে। কিন্তু গ্রামের মানুষ বুঝতে পেরেছে কিরে এটা তো আমার আত্মীয় স্বজন লেখেনি। হ্যাঁ, বিভিন্ন জন জানতে পারলো যে এই পোস্টম্যানে নিজেই চিঠি লেখে। তারপর মিটিং করে দেখো তাকে উত্তম মধ্যম দিল। তিশা এখানে যে নারী চরিত্র রয়েছে তিশা, সে কিন্তু বুঝতে পেরেছে যে বাবু কিন্তু তার মনের একটা আসলে কষ্ট থেকে সে চিঠিগুলো নিজে লিখত। হ্যাঁ, কিন্তু গ্রামের মানুষ ভুল বুঝে তাকে উত্তম মধ্যম দিল, তাই না? শিক্ষার্থীবৃন্দ, আমি বর্তমান যে পোস্ট অফিসের যে একটা চিত্র সেটাই তুলে ধরার জন্য তোমাদেরকে দেখালাম। এখন আমরা পরের স্লাইডে যাব। তোমরা আশা করি দেখতে পাচ্ছ বাংলা চিঠির সূত্রপাত। খেয়াল করো, সম্ভবত 16 শতকে 1555 খ্রিস্টাব্দে ভারতের কুচবিহারের রাজা নারায়ণ একটা চিঠি বাংলা ভাষায় প্রথম নিদর্শন পাওয়া যায়। তোমাদের বইগুলো অবশ্য ইতিহাস লেখা নেই, আমি বিভিন্ন জায়গা থেকে সোর্স কালেকশন করে আমি তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করতেছি। আশা করি তোমরা যদি ক্লাস উপভোগ করো অনেক কিছু জানতে পারবে। তারপর বোর্ড বইটা রাখবে, তোমাদের বোর্ড বই রয়েছে এটি 39 নম্বর পৃষ্ঠায় এই ব্যক্তিগত পত্র নিয়ে আলোচনা রয়েছে। আমরা এরপরে স্লাইডে যাই। এই দেখো আমাদের এই ব্যক্তিগত পত্রের যে ইতিহাস রয়েছে এবং এটার যে বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যটা আমাদের একটু জানা দরকার। আমি পড়তেছি, তোমরা একটু শোনো ভালো করে। আমাদের ব্যবহারিক জীবনে চিঠিপত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ব্যক্তিগত ও সামাজিক নানা প্রয়োজনে আমাদেরকে চিঠি লিখতে হয়। আত্মীয় বন্ধুর সঙ্গে যোগাযোগ এবং সংবাদ আদান প্রদানের মাধ্যম হিসাবে চিঠি রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। অফিস আদালত ও প্রাতিষ্ঠানিক কাজ অনেকাংশে চিঠিপত্রের ওপরেই নির্ভরশীল। সাম্প্রতিককালে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগের সুযোগ বৃদ্ধি পাওয়ায় ব্যক্তিগত চিঠি লেখার গুরুত্ব কিছুটা কমেছে, কিন্তু প্রাতিষ্ঠানিক ও অন্যান্য চিঠি লেখার প্রয়োজন এতটুকু কমেনি। ওকে শিক্ষার্থীবৃন্দ, তোমরা আশা করি দেখতে পাচ্ছ
পরের স্লাইডে যাও। চিঠি লেখার রীতি আমাদের সংস্কৃতির এক অনুষঙ্গী উপাদান, যোগাযোগ এবং ভাব বিনিময়ের এক অনুপম মাধ্যম হিসেবে চিঠি লেখার এ রীতি অব্যাহত থাকবে। কাগজ আবিষ্কারের আগে মানুষ গাছের পাতায়, গাছের ডালে, চামড়ায়, ধাতব পাত্রে লিখত। পাতায় লিখত বলেই এর নাম হয় পত্র। সুন্দর শুদ্ধ চিঠির মাধ্যমে মানুষের শিক্ষা, বুদ্ধিমত্তা, রুচি ও ব্যক্তিত্বের প্রকাশ ঘটে। সুলিখিত চিঠি অনেক সময় উন্নত সাহিত্য হিসাবে বিবেচিত হয়, যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের ছিন্নপত্র। শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো তোমরা, এখানে মানে পত্র শব্দটি আসছে কোথা থেকে জানো? পত্র শব্দটি আসছে পাতা থেকে, পাতা থেকে আসছে। হ্যাঁ, এবং এটা তো জানো যে এটা যোগাযোগ। তোমরা জানো যে আগেকার যুগে বিশেষ করে তোমরা হয়তো হযরত সুলাইমান আলাইহিস সালামের কাহিনী জানো, যে উনি রানী বিলকিসের কাছে চিঠি লিখতেন। একটা পাখি ছিল, হুদহুদ পাখি, নাম শুনেছ? হুদহুদ পাখি। হ্যাঁ, এই পাখি তার পায়ের মধ্যে চিঠি লিখে দিত বিলকিসের কাছে, আবার বিলকিস আবার লিখতো সুলাইমান আলাইহিস সালামের কাছে আসতো। তো যাই হোক, আমরা আগেকার যুগের কথা বললাম, অনেকে পাতায় লিখতো, কেউ হয়তো বিভিন্ন ধরনের চামড়ায় লিখতো, তাই না? যখন কাগজ আবিষ্কার হওয়ার আগে, তাই না? চিন্ত কাগজ আবিষ্কার করলো। এরপরে তো আস্তে আস্তে আরও আধুনিক, বিশেষ করে বিজ্ঞানের প্রভাবে মানুষ চিঠি লেখার প্রয়োজন মনে করলো। তার আগে তো আমি বলেছি আমাদের বাংলা প্রথম চিঠি যে নিদর্শনটা পাওয়া যায়, এটা ভারতের কুচবিহার রাজ্যে 1555 খ্রিস্টাব্দে রাজা নরনারায়ণ। ঠিক আছে, এরপর তো আমরা একটু আরও কিছু দেখবো। দেখো, আগে ইতিহাসগুলো জেনে নেই, এরপর আমি নিয়মকানুন বলবো। হ্যাঁ, চিঠি লেখায় অনুসরণীয় পন্থা, আর পন্থাগুলো একটু জেনে নেই। হ্যাঁ শিক্ষার্থীবৃন্দ, তোমাদের খেয়াল করতে হবে যে তোমরা হয়তো এই চিঠি ভাবো যে বাস্তব জীবনে তো লেখো না। আমরা যখন ইউনিভার্সিটিতে পড়তাম, ক্যাম্পাসে যখন পোস্টম্যান আসতো, ওরে বাবা দৌড়ে যেতাম, পোস্টম্যানকে দেখলে কি খুশি হতাম, তাই না? তখন তো মোবাইলের অত ব্যবহার ছিল না। হ্যাঁ, এবং এই পোস্টম্যান বলা যায় যে মানে প্রত্যেক ছাত্রছাত্রী যেন অন্যরকমভাবে একটা তীর্থের কাকের মতো অপেক্ষা করতো। মাঝে মাঝে আমরা খাওয়াইতাম পোস্টম্যানকে। তো এখন তোমাদের হয়তো ভাববে যে স্যার এটা তো আমাদের এখন এগুলো কাজে লাগে, মোবাইলে সব হয়ে যায়, তাই না? কিন্তু তোমাদের জানতে হবে 4র্থ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এই ব্যক্তিগত পত্র কি পরীক্ষা আসে। এই জন্য নিয়মকানুন তো তোমাদের জানতে হবে। তো আমরা চিঠি লেখার কিছু অনুসরণীয় পন্থা জেনে নেই। চিঠি লেখার সময় কয়েকটি দিক বিবেচনা আমাদের রাখা দরকার। এক হচ্ছে কি বলতো, বিষয়বস্তু বা প্রসঙ্গের উপর চিঠির কাঠামো নির্ভর কি করে। ব্যক্তিগত চিঠি আর ব্যবসায়িক পত্রের মধ্যে পার্থক্য আছে, তাই একরকম পত্রের জন্য একরকম পদ্ধতি, ভাষাভঙ্গি অনুসরণ করতে হয়। 2 নম্বর হচ্ছে চিঠির মাধ্যমে মানুষের রুচি ও ব্যক্তিত্বের কি প্রকাশ ঘটে, তাই অস্পষ্ট ও কাটাকাটি যেন না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে একটা আমি গল্প বলি। তোমার পরীক্ষায় যদি কোনো ভুল হয়, তোমরা এইভাবে করে কাটাকাটি করো, এইভাবে, তাই না? অনেক আবার কি করো, এইভাবে দিয়ে এটাকে কাটপাত বলে, বিরাম চিহ্ন। হ্যাঁ, অনেক আবার উপরে লেখো এইভাবে দিয়ে, আবার আবার কাটাকাটি করো। নো, তোমার যদি কোনো ভুল হয়ে থাকে, জাস্ট ধরো একটা তুমি লিখবে এইভাবে, ধরো আমাদের দেশের নাম, হ্যাঁ, ধরো বাংলাদেশ, তাই না? এখন তুমি কথার কথা এটা তুমি প্রথম লিখছো, ধরো লিখছো বাংলাদেশ। এখন তুমি কি এমন করবা না, প্রয়োজনে তুমি এমনভাবে আস্তে করে একটা কি করবে, টান দিবে আস্তে করে একটা টান দিবে, দিয়ে সাইডে হয়তো এইভাবে দিতে পারো, অথবা যদি এক টান আস্তে করে টেনে দিয়ে এইভাবে লিখতে পারো। আমি গল্পটা বলি, শোনো। এক ভাঙ্গা সাঁকোতে গ্রামে সবাই পার হচ্ছে। সেদিন ছিল হাটের দিন। হাট তো বোঝো যে সেদিন অনেক কিছু মানে বিক্রি হয়, মানুষ আসে গ্রামগঞ্জে। তো ওই ভাঙ্গা সাঁকো দিয়ে এক পাগলও পার হচ্ছে এইভাবে ধরে ধরে। হ্যাঁ, তা পেছনে আরও কিছু লোক পার হচ্ছে। এখন পেছন থেকে এক ছেলে বলতেছে, ওই পাগলা, সাঁকো নড়াইস না, পড়ে যাবি। যখন এই কথা পাগলের কানে গেছে, পাগল তখন নড়া শুরু করছে। তখন পাগলও পড়ে গেল, যারা সাঁকোর মধ্যে ছিল তারাও পড়ে গেল। তাহলে এই গল্পের মূল বিষয়বস্তু কি বলতো? পেছন থেকে যে চিল্লাইলো সে আর এক পাগল না? সে তো বেশি বোকামিটা করলো, কারণ সে তো পাগল তো ধরে ধরেই পার হচ্ছে, ভাঙ্গা সাঁকোতে সে খুব সুন্দরভাবে পার হচ্ছিল। তাহলে তুমি কেন পরীক্ষায় যদি কোনো ভুল করো, তুমি কেন স্যারকে দেখিয়ে দিবে যে স্যার আমি ভুল করছি, দেখেন স্যার আমার মার্কস কাটেন?
এই জন্য সাইকোলজিক্যাল ব্রেন তোমাকে সার্ভ রাখতে হবে, তুমি আস্তে করে একটা কেটে দেবে। এই জন্য ওখানে বলা হচ্ছে কি দেখো তো 2 নম্বর বৈশিষ্ট্যে দেখো, চিঠির মাধ্যমে মানুষের রুচি ও ব্যক্তিত্বের প্রকাশ ঘটে, তাই অস্পষ্ট এবং কাটাকাটি যেন না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তোমরা কাটাকাটি করবে না, ভুল হতেই পারে, টুয়ার্ডস হিউম্যান, তাই বলে তুমি কেন ঘষাঘষি করবে? ওই পেছন থেকে পাগলের মতন চিল্লেন দিবা যে সাঁকো নড়াস না, হ্যাঁ? তারপরে তুমি কি শিক্ষককে বলে দিচ্ছ স্যার আমি এখানে ভুল করছি, আপনি একটু দেখেন, হ্যাঁ, এবং আমার নাম্বার কম দেন। স্যাররা তো বোর্ডের খাতা যখন দেখে অনেক ব্যস্ত থাকে, অনেক খাতা লাইন বাই লাইন অনেক সময় পড়ার সময় পায় না, তা তুমি কেন ঘষাঘষি করে স্যারের দৃষ্টি আকর্ষণ করে দিচ্ছ? একটা না হালকা কেটে দাও। ওকে, নেক্সট। এবার 3 নম্বর বৈশিষ্ট্য আসো, ভাষা ব্যবহারের ক্ষেত্রে যথেষ্ট কি করতে হবে আমাদের বলো তো? সতর্কতা অবলম্বন করা উচিত। নির্ভুল বানান, যথাযথ শব্দ এবং বাগড়মড়হীন বাক্য ব্যবহারের উপর চিঠির মান নির্ভর করে। ভুল বানান, এলোমেলো বাক্য অনেক সময় বিভ্রান্তি তৈরি করে, তা পত্রলেখক সম্পর্কে বিরূপ ধারণা জন্ম দিতে পারে। চিঠি নিজের হওয়া চাই, অর্থাৎ নিজস্ব অভিজ্ঞতা, অনুভূতি, অভিরুচি, ব্যক্তিত্বের সুস্পষ্ট ছাপ থাকতে হবে। পাঠ্য বইতে নমুনা চিঠি ধারণা তৈরি করার জন্য দেওয়া হয়, তা হুবহু মুখস্থ না করে পাঠ্য বইয়ের নমুনা অনুসরণ করে চিঠিতে নিজস্বতা আনা কি যেতে পারে। শিক্ষার্থীবৃন্দ তোমরা খেয়াল করো, তোমাদের বোর্ড বইয়ে 39 নম্বর পৃষ্ঠায় লেখা আছে, অনেক নমুনাও দেওয়া আছে, কিন্তু আমি মনে করি বোর্ড বইকে কোরআন, বাইবেল, ত্রিপিটক পুরা 100% শুদ্ধ ভাববা না, এখানেও ভুল আছে, কারণ কোনো না কোনো অপারেটর তো লিখেছেন। আমি এনসিটিভিতে কর্মশালায় দেখেছি, ওখানে বিভিন্ন বিশেষ ক্যাডার স্যারদের সঙ্গে কথা বলেছি, আর এবং অপারেটরদের সঙ্গে কথা বলেছি, যে ভুল যে হয় এনসিটিভিতে তারা স্বীকার করেছেন। সো বোর্ড বই একটা ফরম্যাট, তুমি দেখতে পারো, ঠিক আছে? তো গুড, বেটার, বেস্ট আছে, হ্যাঁ, আমরা সুপারলেটিভ ডিগ্রিটাকে বেশি প্রাধান্য দেবো, ঠিক আছে? মতের পার্থক্য থাকতে পারে, আমরা প্রত্যেকের মতকে আমরা কি শ্রদ্ধার সঙ্গে কি কৃতজ্ঞতার চিত্তে স্মরণ করব, কিন্তু তাই বলে আমাদের যেটা একটা নিজস্ব অপিনিয়ন বা স্বকীয়তা, হ্যাঁ, আমি তো অনেক বই ঘেটেছি, আমি তোমাদেরকে দেখাবো, নমুনা দেখাবো, তোমরা দেখবে যে ব্যক্তিগত পত্রে কত নিয়ম রয়েছে, কিন্তু যেটা ভালো হয় আমি সেটাই তোমাদের জন্য পরামর্শ দেবো, আশা করি তোমাদের কাজে লাগবে। শিক্ষার্থীবৃন্দ তোমাদের 4 নম্বর বৈশিষ্ট্য গেল। এবার আমরা পরের স্লাইডে যাই। চিঠির প্রধান অংশ কি? এটি অনেক স্টুডেন্ট জানে চিঠির প্রধান অংশ 6টি, না, চিঠির প্রধান অংশ হচ্ছে 2টি। হ্যাঁ, একটি হচ্ছে কি বলতো শিরোনাম, আর একটা হচ্ছে পত্র গর্ভাংশ। শিরোনাম আবার কয়ভাবে বিভক্ত? শিরোনাম আবার 2 ভাবে বিভক্ত, একটা হচ্ছে প্রেরকের ঠিকানা, একটা হচ্ছে প্রাপকের ঠিকানা, তোমরা দেখতে পাবা হয়তো স্লাইডে। আর পত্রগর্ভ সেটা কি বলতো? পত্রগর্ভ হচ্ছে পুরো যে তুমি ইয়াটা লিখছো, ঠিক আছে, জিস্ট, ওইটা আমরা পরের স্লাইডে গিয়ে দেখতে পাবো। দেখো শিরোনামে কি কি থাকে, দেখো শিরোনাম অংশের চিঠির ওপর বাম দিকে প্রেরকের ঠিকানা ও ডান দিকে প্রাপকের ঠিকানা লিখতে হয়। বর্তমানে সরকারি পোস্ট অফিসে প্রাপ্ত খামের সামনের অংশে প্রাপকের ঠিকানা লেখা নির্দিষ্ট ছক এবং পেছনের অংশে প্রেরকের ঠিকানা লেখার আলাদা ছাপানো ছক রয়েছে। আর দ্বিতীয় যে বৈশিষ্ট্য সেটা পত্রগর্ভ হচ্ছে চিঠির ভেতরের অংশ। আমি বলে দিয়েছি শিরোনাম হচ্ছে 2টি, তোমরা খেয়াল করো। একটা হচ্ছে প্রেরক, আমরা প্রেরক কি লিখি? ধরো বিভিন্ন ঠিকানা লিখি না, হ্যাঁ, যে পাঠাচ্ছে এটাকে কেউ হতে থেকে লেখে, হ্যাঁ। আর এদিকে হচ্ছে প্রাপক বা যে পাবে, হ্যাঁ। অনেকে এখানে বিসর্গ দেয়, বিসর্গ দিবে না, কোলন দিবে। আবার অনেকে কমা দেয়, কমা দেওয়া ঠিক না, দুইটা তুমি কি দিবা? কোলন দিবা। কোলন তোমরা যখন বিরাম চিহ্ন পড়বে দেখবে কোলনের ব্যবহারটা কি নিচে দেওয়া হলো, নিম্নে দেওয়া হলো, এই অর্থে, তাহলে তোমরা কোলন দিবা, কমা না। কমা তো হচ্ছে একাধিক ব্যক্তি বস্তুর ক্ষেত্রে কমা হয়, তাই না? এটা সম্বোধন পদও না। তাহলে আমরা এখানে কি দেবো? কোলন দেবো। এরপর আমরা ঠিকানা লিখলাম। এই জিনিসগুলোকে আমরা কি বলবো? এটাকে বলবো শিরোনাম। এই শিরোনাম 2 ভাবে বিভক্ত, শিরোনাম হচ্ছে 2 ভাবে, 1 আর 2, ঠিক আছে। আর পত্র গর্ভাংশ হচ্ছে চিঠির ওই যে মাঝখানে যেগুলো থাকে, আমি ছবি দেখাবো, অসুবিধা নাই। তার আগে আমরা জেনে নিই চিঠি লেখার স্টাইল কয় ধরনের? 2 ধরনের। এখন তোর বললো স্যার বোর্ড বই তো নেই, হ্যাঁ, বাজারের প্রচলিত বইগুলো তো নেই, কিন্তু তোমাকে রুট জানতে হবে, ঠিক আছে? রুট না জানলে তুমি শিখবে কি করে? শব্দে যেমন উৎস উৎপত্তিগত শিখেছো 5 প্রকার, আমাদের এই চিঠি লেখারও নিয়মকানুন জানতে হবে উৎসগত দিক দিয়ে। হ্যাঁ, আমরা জানি বাংলায় হয়তো ভারতের কুচবিহার যে রাজা নরনারায়ণ উনি চিঠি লিখেছেন, এটা প্রথম নিদর্শন বাংলা ভাষায়, ঠিক আছে, ধরে নিলাম। কিন্তু এটার যে পুরো রুট কোথায় থেকে আসছে? এটা হচ্ছে ব্রিটিশদের কাছ থেকে আগে আসছে, ব্রিটিশ ইংল্যান্ডের মানুষের কাছ থেকে। তোমরা জানো যে ইংল্যান্ডের লোকেরা সারা বিশ্ব প্রায় শাসন করেছে, এই যারা ইংল্যান্ডের মানুষ, হ্যাঁ, যাদেরকে ব্রিটিশ বলা হয়, ব্রিটিশ
হ্যাঁ, অনেক সময় চালাকি করলে বলে এই বেটা তুই কি ব্রিটিশ হয়ে গেছিস নাকি রে, চালাকি করলে। হ্যাঁ, তো এরা এদের স্টাইলটা প্রথম ছিল। হ্যাঁ, আর এরপরে আধুনিকে আমেরিকান, যেটাকে আমরা আধুনিক স্টাইল বলি, আমেরিকানটা একটু বর্তমানে খুব চলতেছে আধুনিক স্টাইলে। তারপরে মতের পার্থক্য রয়েছে, আমি বলবো। হ্যাঁ, তো দুইটা আমরা পেলাম, একটা হচ্ছে ইংল্যান্ডের ব্রিটিশ পদ্ধতি, একটা হচ্ছে আমেরিকান পদ্ধতি। ওকে, এবার আসো, তোমরা বলবো স্যার বাংলায় কি কোনো পদ্ধতি নেই? বাংলায় হ্যাঁ আছে, সেটা হচ্ছে হসপস পদ্ধতি আছে। এখন আমি বিভিন্ন বই দেখেছি খিচুড়ি পদ্ধতি, অর্থাৎ মানে না ব্রিটিশ সনাতন পদ্ধতি না আমেরিকান বা আধুনিক পদ্ধতি মিক্সড করা হয়েছে। কিন্তু আমি মনে করি যে না, যদি আমরা উৎসে যাই আমাদের ওই যে কোনো একটা পদ্ধতি অবলম্বন করা উচিত। আচ্ছা, নিয়ম দেখলে তোমরা জানতে পারবে। দেখো, ব্যক্তিগত পত্রের আমরা জানি 6টি অংশ থাকে। সেটা কোন স্টাইলে? ব্রিটিশ স্টাইলে। বাট আমেরিকান স্টাইল কিন্তু 6টি থাকে না, 5টি থাকে। আগে আমরা ব্রিটিশ স্টাইলটা দেখে নিই 6টি কী কী থাকে। দেখো, ও কারো কারো মতে আবার এই 6টি আবার দেখো এই নামের সঙ্গে পরে 6টি মিলবে না। এখানে 1 নম্বর কী দেওয়া আছে? শিরোনাম, সম্ভাষণ বা সম্বোধন, পত্রগর্ভ বা মূল পত্রাংশ, পত্র লেখকের স্বাক্ষর, প্রেরকের ঠিকানা, প্রাপকের ঠিকানা। এটা কোনো কোনো মানে যারা এই চিঠিপত্র লিখেছেন, মানে বই লিখেছেন, আসলে বাংলাদেশের বই লেখকদের নাম বললে কি বলবো, তোমরা যদি খোঁজ নাও যে এই বই রাইটার আসল কে, খুঁজে পাবে না। আমার বাস্তব অভিজ্ঞতা বলি, আমি লেকচার পাবলিকেশনে আমি কাজ করেছি 6 মাস। তো সেখানে আমাকে তারা অনুরোধ করেছিল যে স্যার আপনার নামটা দিই, আমি রাজি হইনি। অনেক প্রকাশনা বলেছিল, আমি রাজি হইনি। দেখবা যে ওখানে বিভিন্ন বড় বড় নাম করা স্কুলে স্যারদের নাম দেওয়া থাকে, কলেজের ইউনিভার্সিটি স্যারদের নাম দেওয়া থাকে, আসলে কিন্তু তারা লেখে না। বেশিরভাগ লেখে যারা ওই লেকচার বা পাঞ্জেরি বা যারা যে যে প্রকাশনায় কাজ করে, ওখানে অনেকে ডিগ্রি বা মাস্টার্স পাস করে চাকরি নেয় এবং তারা লেখে। এখন তাদের নাম দিলে তো বই চলবে না, তখন নাম করা স্কুলের স্যারদের, কলেজের ইউনিভার্সিটি স্যারদের নাম দিয়ে দেয়, হয়তো কিছু পারিশ্রমিক দেয় এবং বলে স্যার একটু এডিট করে দেন। কি এর এডিট করবে? ওই হাগাও জাস্ট টু বিন্দু সেমচক বুলিয়ে যায়। এই জন্য মূল লেখক খুঁজে পাবে না। বাজারে বই দেখবে কাট কপি পেস্ট। ঠিক আছে, আমি বহু লেখকের সঙ্গে কথা বলেছি। এই যে হায়াত মাহমুদ স্যার ভাষা শিক্ষা বইটি আমরা জানি যে উনি লিখেছেন, খোঁজ করে নাকি উনিও ওটা লেখেননি, উনি সম্পাদনা করেছেন। ওনারা ভাষা শিক্ষা প্রকাশনার যারা প্রকাশক, তারা বিভিন্ন শিক্ষকদের কাছ থেকে লিখে বা বিভিন্ন বই থেকে একটু একটু করে নিয়ে করে স্যারকে দিয়েছেন, স্যারকে হয়তো কিছু পারিশ্রমিক দিয়ে দিয়েছেন। ঠিক আছে, এই জন্য বললাম যে মেইন রাইটারের বই পাওয়া খুব কঠিন আছে। তোমরা যে লেখার স্টাইল আমরা দেখি, এর পরের স্লাইডে যাই। ঠিক আছে, খালি বই লেখকের নাম করা লেখক দেখলে হবে না, আসলে সে লিখছে কি না এটা একটা বিবেচ্য বিষয়। আমরা এটা একটা হচ্ছে ব্রিটিশ স্টাইল, খেয়াল করো শিক্ষার্থীবৃন্দ। প্রথম হচ্ছে স্থান ও তারিখ, তার হচ্ছে মঙ্গলসূচক শব্দ, সম্বোধন পদ, মূল বক্তব্য, পত্র লেখকের স্বাক্ষর। আচ্ছা, আরও একটা আছে, সেটা হচ্ছে 6 নম্বরটা কি বলতো? শিরোনাম, যেটাকে ঠিকানা বলা হয়। এই মোট হচ্ছে 6টা কারো কারো মতে। আমি আবার যাচ্ছি, এটা হচ্ছে কারো কারো মতে স্থান তারিখটা কেউ 1 নম্বর দেয়, কেউ আবার মঙ্গলসূচকটা 1 নম্বর দেয়। এখন তুমি যদি 1 নম্বর দেয় স্থান তারিখ, 2 নম্বর দেওয়া যদি মঙ্গলসূচক বাক্য, আবার কারো কারো বই, তোমাদের বোর্ড বইও আমি দেখছি, অন্য জায়গাও দেখছি যে মঙ্গলসূচক বাক্য আগে থেকে 1 নম্বর, স্থান তারিখ দেয় 2 নম্বর। এটা নিয়ে বিতর্ক রয়েছে। ঠিক আছে, তবে আমি অনেক শিক্ষকের সঙ্গে কথা বলেছি। হ্যাঁ, বেশিরভাগ শিক্ষক বলেছেন স্থান ও তারিখটা 1 নম্বরের উপরে দিয়ে তারপর একটু নিচে কি মঙ্গলসূচক বাক্য লেখা যেতে পারে। হ্যাঁ, তবে মঙ্গলসূচক বাক্য লেখা নিয়েও বিতর্ক রয়েছে, আমি যাব। হ্যাঁ, বিশেষ করে আমেরিকান স্টাইলে মঙ্গলসূচক বাক্য লেখে না, এবং এমনকি ব্রিটিশ স্টাইলে অনেকে লেখে না। এটা না লেখার পেছনে অনেক কারণ রয়েছে। আমাদের অনেক শিক্ষক রয়েছেন যারা সাম্প্রদায়িক মনোভাব, তারা অনেক স্টুডেন্টের দেখা গেল কোনো স্টুডেন্ট যদি লেখে যে ওম শান্তি বা শ্রী শ্রী, ভাববে যে হিন্দু স্টুডেন্টের খাতা, মার্কস কমে দেয়। বা ধরো কোনো স্টুডেন্ট যদি লেখে আল্লাহ মহান, এখন হিন্দু স্যার ভাববে যে মুসলমানের খাতা। তো এই যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, এই সাম্প্রদায়িক মনোভাবের কারণে এনসিটিভির কর্তৃপক্ষ মঙ্গলসূচক বাক্য উঠে দিয়েছেন। কি ব্রিটিশ স্টাইল আর কি আমেরিকান স্টাইল। তবে ব্রিটিশ স্টাইলে ইংল্যান্ডের পদ্ধতিতে 6টা অংশ যদি রাখতে চাও, মঙ্গলসূচক বাক্যটা দেওয়াটা উচিত। তবে অনেকে দেয় না, কারণ ওই যে হয়তো নেতিবাচক প্রভাব পড়তে পারে। যারা ভালো শিক্ষক, কারণ স্টুডেন্টকে কেন বিভাজন করবে? অল আর ইকুয়াল ইন দ্য আই অফ ল, দেয়ার ইজ নো ডিস্টিংশন বিটুইন স্টুডেন্ট অ্যান্ড স্টুডেন্ট। কি মুসলিম আর কি হিন্দু, কি বৌদ্ধ, কি খ্রিস্টান, সবার সন্তানের মধ্যে দেখতে হবে। তো এখানে 5টি দেখলে আরেকটি হচ্ছে কি 6 নম্বরটা কি বলতো? শিরোনাম। শিরোনাম 2টা অংশ। তাহলে আমরা ব্যক্তিগত পত্রে কয়টি অংশ বললাম? 6টি। কি কি খেয়াল থাকবে? প্রথমে হচ্ছে ঠিকানা, খেয়াল করো, ঠিকানা, ছোট্ট ঠিকানা, বড় ঠিকানা দেওয়া যাবে না। তারপর হচ্ছে তারিখ, তারপর হচ্ছে ঠিক স্থান আর তারিখটা একসাথে হবে। এরপর হচ্ছে মঙ্গলসূচক শব্দ বা বাক্য, তারপর হচ্ছে সম্বোধন পদ, তারপর হচ্ছে মূল বক্তব্য বা এটাকে পত্র গর্ভাংশ বলে। পত্র গর্ভাংশ বোঝো, আমরা মায়ের পেটে ছিলাম,
গর্ভ মানে ভেতরে, তাই চিঠির মূল ভেতরটা হচ্ছে পত্র গর্ভাংশ বা মূল বক্তব্য বলা হয়। আর 5 নম্বর হচ্ছে পত্র লেখকের স্বাক্ষর, যে ইতি বলি না, বিদায় সম্ভাষণ, এটাকে বিদায় সম্ভাষণ বলা যেতে পারে। আর 6 নম্বরটা হচ্ছে শিরোনাম, যেটাকে খামে লিখতে হয় প্রেরক প্রাপকের ঠিকানা। এটা হচ্ছে একটা পদ্ধতি। এবার পরের আমরা যাই, দেখো কারো কারো মতে আবার এইটা আবার দেখতে পাবা। আমি একটু আগে বললাম, কেউ কেউ বলে যে স্থান ও তারিখ 1 নম্বর, কেউ কেউ বলে মঙ্গলসূচক 1 নম্বর। আচ্ছা, ইলাহি ভরসায় বানানটা নিয়ে একটু কথা আছে। আরবিতে যদি যাও ইলাহি, আরবিতে যদি যাও এটা হচ্ছে ইলাহি, বাট ফার্সিতে আমরা হয়তো মানে একটু ধ্বনির পরিবর্তনে আমরা ইলাহিকে আমরা করছি এলাহি, কিন্তু অ্যাকচুয়ালি যদি মাখরাজ যাও তাহলে ই হবে। আরবিতে খেয়াল করো, আরবিতে একার নেই। হ্যাঁ, একটা খেয়াল করো, আরবিতে একার নেই, আরেকটা কি নেই বলো তো? মনে পড়ে? তোমরা কি ইস্তিওয়ালা হরফ এগুলো জানো যে আরবিতে মাখরাজের কিছু নিয়ম আছে? যেমন ধরো মাদের হরফ আছে, মধ্যে তবাই, মধ্যে লিন, তাই না? এগুলোতে অনেক কিছু নিয়ম। যাই হোক, আরবি ব্যাকরণ পরে জানবে তোমরা। এখন কথা হচ্ছে অনেকে হয়তো জানো তোমরা, তা আমরা কেউ এলাহি বা ইলাহি দুটোই লিখি, হয়তো অনেকে এলাহি লেখে, কেউ ইলাহি লেখে, কিন্তু আরবি যদি উচ্চারণ যদি কারেক্ট হয় সেটা ইলাহি লিখতে হবে। হ্যাঁ, কারণ আরবিতে একার নেই, আরবিতে আছে হর্ষইকার, একমাত্র যাতায়াতের একটা দোয়াশা মাজরে হ্যাঁ ওখানে একার আছে, আর বাকিগুলো সব হর্ষইকার। তোমরা যারা কারি হুজুর আছে তাদের কাছ থেকে জেনে নেবা। তো দেখো, এই যে এলাহি ভরসা, কেউ মঙ্গলসূচক বাক্য প্রথমে দেয়, আবার কেউ স্থান ও তারিখ প্রথমে দেয়। তো আমরা 2 ধরনের দেখাচ্ছি। হ্যাঁ, এখন তোমরা বলবো স্যার আপনি কোনটা ফলো করেন? আমি অবশ্য আমার ওপিনিয়ন, আমার পারসেপশন, আমার অবশ্য ভিউ থেকে আমি তোমাদেরকে বলবো। এখন এখানে মঙ্গলসূচক বাক্য কেউ হয়তো এটা দেয়, আর আমি যেটা প্রথম দেখাইছিলাম, দেখো এই যে আমি স্থানীয় তারিখটা 1 নম্বর আগে দিই, তারপর মঙ্গলসূচক। এখন কেউ যদি এটার জন্য নাম্বার বাড়বেও না কমবেও না। হ্যাঁ, তো এখন আমার কথা হচ্ছে মঙ্গলসূচক বাক্য কেউ আগে দিতে পারে, পরে স্থানীয় তারিখ দিতে পারে, সম্বোধন পদ, এবার মূল বক্তব্য। মূল বক্তব্য একটা নমুনা দেখো, এই যে একটা সংক্ষেপে দিয়েছি, যেটাকে পত্র গর্ভাংশ বলা হয়। আর পত্র লেখকের স্বাক্ষর, এটাকে বলা হয় বিদায় সম্ভাষণ, ইতি তোমার বন্ধু। এবং এগুলো লেখার আবার নিয়ম আছে, ঠিক আছে? এই যেমন বন্ধুবর যে লিখছে, যদি ছোট হয় স্নেহের, বড় হইলে শ্রদ্ধেয়, ঠিক আছে? এগুলো খেয়াল করবা কিন্তু। হ্যাঁ, বন্ধু হলে বন্ধুবর অনেকে লেখে। আর এইদিকে আবার শেষে বিদায় সম্ভাষণে ইতি তোমার বন্ধু, বা ইতি তোমার স্নেহের, বা ইতি তোমার বড় ভাই, এগুলো জিনিস বয়স এবং যার যে সম্পর্ক অনুযায়ী লিখতে হবে। ওকে, আমরা তাহলে এই 6টি অংশ পেলাম। তবে একটা শুধু পার্থক্য তোমরা দেখলে, যে মঙ্গলসূচক শব্দ বা বাক্য কেউ 1 নম্বরে লেখে, কেউ 2 নম্বরে লেখে, অর্থাৎ কেউ মানে সবার উপরে লেখে, কেউ আবার স্থান তারিখ লেখার পর তার একটু নিচে লেখে, মাঝে লেখে। ওকে, এবার আমার পরের স্লাইডে যাই। খেয়াল করো, আমরা অনেক নমুনা দেখব, ঠিক আছে? আশা করি তোমরা দেখতে। আমার ইচ্ছা ছিল আজকে আবেদনপত্র পড়াইতাম, কিন্তু ভাবলাম যে না, আধা ঘন্টার ক্লাসে আবেদনপত্র আজকে যাওয়া ঠিক হবে না, আমি আরেকদিন পড়াবো। তোমরা আগে ব্যক্তিগত পত্র ভালো করে বোঝো। হ্যাঁ, এটা তোমাদের এসএসসিতে যেমন লাগবে, ইন্টারও লাগবে। তো খেয়াল করো, একটি চিঠিতে যে মূলত 2টি অংশ থাকে, আমি আগে বলেছি শিরোনাম আর পত্র গর্ভ, তাই না? শিরোনামও 2 ভাবে, একটা খামে প্রেরক আর একটা প্রাপক, আর পত্র গর্ভ তো মেন জিনিসটা, এটা হচ্ছে মেইন অংশ। আর 6টি অংশ হচ্ছে ব্রিটিশ স্টাইল বেশি থাকে, আর আমেরিকান স্টাইলে সাধারণত ওরা মঙ্গলসূচক বাক্য দেয় না, ঠিক আছে? এবং এনসিটিভির বোর্ড বইগুলোতে দেখবা মঙ্গলসূচক বাক্য উঠে দিয়েছে, কারণ কিছু শিক্ষক সাম্প্রদায়িক মনোভাবের কারণে অনেক স্টুডেন্টের উপর নাম্বারের উপর নেতিবাচক প্রভাব পড়তো, এই কারণে কারণ আমার বাড়তো, কারো কমতো। এখন খেয়াল করো, এখানে যে 6টি অংশ, যারা মঙ্গলসূচক বাক্য সবার উপরে দেয় তাদের একটা স্টাইল দেখাচ্ছি, যে আল্লাহ সর্বশক্তিমান, এরপর ঠিকানা, ছোট্ট ঠিকানা দেখো, বিশ্বনাথ ছিলেন, আর তারপর হচ্ছে তারিখ, এরপর হচ্ছে সম্বোধনপদ প্রিয় মিরাজুল। তো পরীক্ষা তোমাদের উল্লেখ থাকবে যে কার কাছে তুমি লিখবা, সে ব্যক্তির নাম দেওয়া থাকবে, বন্ধু হোক, বাবা হোক, ধর ভাই হোক, বোন হোক, নাম দেওয়া থাকবে, এবং যার কাছে লিখবা তার নাম দেওয়া, তোমারও নাম দেওয়া থাকবে, এবং এটা মনে করে দিয়ে থাকবে। হ্যাঁ, কারণ যেহেতু কোডিং খাতা, স্কুলেরও কোড হয়, বোর্ডের খাতা কোড হয়, এই জন্য। তো এই জিনিসটা তোমরা বুঝলে, যেটা সম্বোধন পদ, আর এটা হচ্ছে কি পত্র গর্ভাংশ, আর এটা হচ্ছে বিদায় সম্ভাষণ। ওকে, পরের স্লাইডে যাই। আমরা এইভাবেও লিখতে পারি, দেখো, যেটা আমি 6টি অংশ দেখাচ্ছি, এই 6টি অংশ এখানে পাইলাম। মঙ্গলসূচক, স্থান, সম্বোধন, মূল বক্তব্য, পত্র গর্ভাংশ, আর এটা হচ্ছে বিদায় সম্ভাষণ, আর এটা হচ্ছে শিরোনাম, যেটাকে ঠিকানা বলা হয়। ওকে, এরপরে আমরা পরের স্লাইডে যাই। এবার আসো পেজ, প্যারা, হাতের লেখা নিয়ে একটু কথা বলি। এটা নিয়ে অনেক বিতর্ক রয়েছে। আশা করি আজকের এই আলোচনা তোমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। খেয়াল করো, অনেক শিক্ষার্থী প্রশ্ন করেন, স্যার কয় পেজ লিখবো স্যার? স্যার
স্যার বাম পাশ থেকে শুরু করবো না স্যার ডান পাশ থেকে শুরু করব? স্যার অর্ধেক পৃষ্ঠা থেকে স্যার শুরু করা যাবে? আচ্ছা স্যার 2 পৃষ্ঠা লেখা যাবে স্যার, নাকি স্যার 1 পৃষ্ঠায় শেষ করতে হবে? স্যার কয় প্যারা লিখতে হবে? স্যার কত শব্দ, কত বাক্য? আর বলো না, মানে তোমাদের এত প্রশ্ন। আবার কারো হাতের লেখা তো, কারো স্বাস্থ্যবান মোটা, কারো হাতের লেখা ছোট মানে চিকন। এখন আমি উত্তর দিচ্ছি, এটা ব্যক্তিগত পত্র, ভালো করে খেয়াল করো, এটা কিন্তু আবেদনপত্র নয়। আবেদনপত্র যখন আমি পড়াবো তখন বলবো আবেদনপত্র সাধারণত 1 পৃষ্ঠা লেখা উত্তম। হ্যাঁ, কিন্তু হয়তো তোমাদের কারো কারো হাতে লেখা একটু মোটা, আমরা হয়তো স্যাক্রিফাইস করি, 1.5 পৃষ্ঠা অনেকে যায়, 2 পৃষ্ঠা যায়, ঠিক আছে, কিন্তু 1 পৃষ্ঠা লেখা উত্তম। কিন্তু মেইন কথা হচ্ছে তোমরা কি বাম পৃষ্ঠায় শুরু করবে না ডান পৃষ্ঠায় শুরু করবে? অনেক স্টুডেন্ট আমি দেখেছি, তারা ধরো পেজ, আমি বুঝাচ্ছি, হ্যাঁ ধর একটা পেজ, তুমি কি করবে এখন জানো, যে দেখতেছো যে এখানে তুমি ভাব সম্প্রসারণ অর্ধেক লিখছো, কথা আর পৃষ্ঠা লিখছো ভাব সম্প্রসারণ, এখানে গিয়ে ভাব সম্প্রসারণ লেখা শেষ। তুমি কি এখান থেকে ব্যক্তিগত পত্র শুরু করবা? বলো, এখান থেকে ব্যক্তিগত শুরু করবা বা আবেদনপত্র? নো, অর্ধেক পৃষ্ঠা থেকে শুরু করা যাবে না। এই পৃষ্ঠা কি, বাম পৃষ্ঠা কি আর ডান পৃষ্ঠা কি, এখান থেকে কোনো প্রশ্নের উত্তর শুরু করা যাবে না, ব্যক্তিগত পত্র এবং আবেদনপত্র। এখন তোমরা বলো স্যার তাহলে শুরুতে কোন দিক থেকে শুরু করো? হ্যাঁ, তুমি উপর থেকে শুরু করো, তুমি এখান থেকে শুরু করো, বাম পৃষ্ঠা কি আর ডান পৃষ্ঠা কি, নো প্রবলেম। এটা বাংলা তুমি ব্যক্তিগত পত্র হোক আর ইংলিশের ব্যক্তিগত পত্র হোক, তুমি ইংলিশ স্যারদেরকেও জিজ্ঞাসা করবা বাম পৃষ্ঠা ডান পৃষ্ঠা নো ফ্যাক্টর। এটা ভুয়া কথা। এটা অনেকে বলে যে না এটা কি জ্যামিতির মতন যে ছবি থাকবে, ছবি দেখে দেখে ব্যাখ্যা হবে। হ্যাঁ, অনেকে বলে যে না বাম পৃষ্ঠা থেকে শুরু করতে হবে, লেখা যদি না আটে ডান পৃষ্ঠা গিয়ে শেষ হবে। স্যার কি কাজ নাই পৃষ্ঠা উল্টানো? অবশ্যই তার কাজ। পরীক্ষা হয় স্যার পৃষ্ঠা উল্টানোর জন্য, দেখবে, মূল্যায়ন করবে। তা তোমার কত হেডেক যে তোমার ডান পৃষ্ঠা না বাম পৃষ্ঠা লিখতে হবে? নো নিড। শুধু তুমি অর্ধেক পৃষ্ঠা, তুমি ধরো একটা ভাব সমস্যা লিখেছো বা রচনা লিখেছো, তোমার অর্ধেক পৃষ্ঠা গিয়ে শেষ হয়ে গেছে, এখান থেকে তুমি শুরু করবা না, ব্যক্তিগত পত্র শুরু করবে না, আবেদনপত্র শুরু করবে না। এইটা আমার একটা পরামর্শ হতে পারে শিক্ষার্থীবৃন্দ। আর প্যারা 3 প্যারা করা উত্তম। তো ব্যক্তিগত পত্র প্যারার কোনো উল্লেখ নেই, তুমি ইচ্ছা করলে 4 প্যারা করতে পারো, 5 প্যারা করতে পারো। একটা প্যারা তো জানো অনেকগুলো মোটামুটি বাক্য থাকতে হয়, কমপক্ষে তো 4-5টা বাক্য থাকবে, তাই না? হ্যাঁ, তবে হ্যাঁ কিছু কিছু আবার আছে 2-3 বাক্য লেখা যায়। ওই যে বিশেষ করে কুশল বিনিময় যে করো, পত্র গর্ভাংশে যা আমি যাবো নমুনা উত্তরে তোমাদেরকে দেখাবো আমি। হ্যাঁ, যে কুশল বিনিময়ে যে পত্রের শুরুতে সালাম রইল, আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে ভালো আছে, আমি তার অশেষ কৃপায় ভালো আছে, 3টা বাক্য। আবার শেষের দিকে দেখো যা আজ আর নয়, হ্যাঁ তোমার বাড়ির সবাইকে সালাম শুভেচ্ছা দিও, আর হ্যাঁ তোমার চিঠির অপেক্ষায় রইলাম, এতটুকু একটা প্যারা হয়ে গেল। তবে ইতি তোমার যাক। আমি তাহলে আজকের যে এই প্রশ্নটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে, কারণ এই পেজ নিয়ে আশা করি কোনো প্রশ্ন নেই, প্যারা নিয়েও নেই। আর হাতের লেখা মিডিয়াম ফন্ট রাখা ভালো, খুব মোটাও না খুব চিকনও না, ঠিক আছে? এবার আসলে তারিখ লেখার নিয়ম না, অনেক বিতর্ক, ওরে বাপ রে বাপ, কত স্টাইল দেবা তারিখ লেখার নিয়ম। খেয়াল করো তোমাদের বোর্ড বইও দেখো কয়েক প্রকার আছে, কিন্তু কোনটা হওয়া উচিত? 1 নম্বর আমি ভালোটা থেকে যাই। প্রথমে যদি আমি ব্রিটিশ স্টাইলে যাই, হ্যাঁ, তাহলে ওরা কি লাগে জানো? আজকে যেমন কত 26 আগস্ট 2020, ঠিক আছে? এখন তুমি যদি খ্রিস্টাব্দ যদি সংক্ষিপ্ত দেওয়ার সমস্যা নেই, পুরো লেখলে সমস্যা নেই। আবার কেউ কেউ এইভাবে লিখে যে আগে লেখে ধরো আগস্ট, তারপর লেখে 26, এখানে কিন্তু কমা দিতেই হবে। কেন কমা দিতে হবে? বলো তো, বলতে পারবা? কারণ এখানে ডিজিট আছে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এই জন্য এইটা হচ্ছে আমেরিকান স্টাইল, এটা হচ্ছে কি আমেরিকান পদ্ধতি বা আধুনিক স্টাইল। আর এটা হচ্ছে ব্রিটিশ স্টাইল। হ্যাঁ, আগে থাকে তারিখ, এরপর মাস, এরপর সাল। আর আমেরিকানে কি করে? আগে দেয় মাস, এরপর দেয় তারিখ, এরপর সাল। তবে যদি তুমি আমেরিকানটা লেখো অবশ্যই তোমার এখানে কমা দিতেই হবে, নাহলে ডিজিটে ঝামেলা হয়ে যাবে। বাট যদি তুমি ব্রিটিশ স্টাইলে লেখো তাহলে যেহেতু কথা লিখছো আগস্ট, তাহলে কমা লাগবে না। হ্যাঁ, আবার কেউ আবার এইভাবে লেখে 26, আগস্ট হচ্ছে 8 মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট 8, এরপর লেখে 2020। আবার কেউ লেখে এইভাবে 26.08/2020। হ্যাঁ, আবার কেউ এইভাবে লেখে 26, এই বাঁকাই চিহ্ন দেয়, স্ল্যাশ চিহ্ন মতন 2020। কত স্টাইল। আবার কেউ আবার কি দেয় জানো? ইং দেয়। হ্যাঁ, ইং বলতে কোনো সাল আছে? এটা কোথায় পেয়েছে তারা? কোন বই এগুলো কে লেখা আমি বুঝি না, যে ইং বলতে কোনো সাল আছে না, খ্রিস্টাব্দ আছে, মানে তারিখ আছে। আমরা জানি যদি মুসলমানের দিক দিয়ে আসো, সেটা হচ্ছে কি জানো? আমরা
চাঁদের উপর নির্ভর করে সেটা হিজরি ক্যালেন্ডার। হিজরি ক্যালেন্ডার, ঠিক আছে, আমি নামগুলো লিখিয়ে দিচ্ছি। একটা হচ্ছে মুসলমানদের হচ্ছে হিজরি ক্যালেন্ডার। আমি যে প্রতিদিন যে তারিখগুলো তোমাদের দেই, তোমরা কি খেয়াল করো যে একটা বাংলা দিই, একটা ইংলিশ দিই, একটা আরবি দিই? এটা হচ্ছে মুসলমানদের, এটা হচ্ছে আরবি ক্যালেন্ডার এটা। আচ্ছা, এবার আসো, এটা গেল 1 নম্বর। 2 নম্বর আসো, যারা সূর্যের উপর দেখে ক্যালেন্ডার করে, ঠিক আছে, ওটাকে বলে গ্রেগরিয়ান ক্যালেন্ডার। কি বলে? গ্রেগরিয়ান ক্যালেন্ডার, যেটা হচ্ছে খ্রিস্টাব্দ লিখি আমরা। যীশু খ্রিস্টের উপর জন্মের করে, মানে নির্ভর করে তারা নামটা খ্রিস্টাব্দ, কিন্তু এটা হচ্ছে গ্রেগরিয়ান ক্যালেন্ডার বলে। তো নেই, ইংরেজি কোনো সাল নাকি, খ্রিস্টাব্দ সাল। আর একটা বাংলা আছে 3 নম্বর, সেটা হচ্ছে বঙ্গাব্দ। ঠিক আছে, আমার কথা হচ্ছে তুমি যদি খ্রিস্টাব্দ পুরো লিখতে চাও লিখবা, না সংক্ষিপ্ত লিখতে একটা ডট চিহ্ন দিবা। হ্যাঁ, খ্রিস্টাব্দ মূর্ধন্য ষ দন্তস নিয়ে বিতর্ক ছিল, আমি আগের ক্লাসে বলেছি দন্তস হওয়া উচিত ছিল, বাট যারা খ্রিস্টানদের ধর্মযাজক তার প্যাটেন্ট করেছে, রেজিস্ট্রি করেছে, বাংলা একাডেমি, এনসিডিবি, শিক্ষা মন্ত্রণালয়, সচিবালয় সব জায়গায় মূর্ধন্য ষ, ঠিক আছে, তারা একটা প্যাটেন্ট করে নিয়েছে, তারা যীশু খ্রিস্টের নাম প্রপার নাউন, যীশু খ্রিস্টের মূর্ধন্য ষ, এই জন্য মূর্ধন্য ষ দিয়েছে। তো তারিখ তোমরা এই পদ্ধতি চলে, এই পদ্ধতি চলে, এই বোর্ড বই যদিও আছে এগুলো ড্যাশ দিয়ে, ডট দিয়ে, বা এগুলো না দেওয়াটাই উচিত, ঠিক আছে। তুমি হয় এই পদ্ধতি লিখবা, না এই পদ্ধতি লিখবা, তবে আমরা এটা কাটবো না, এগুলো আমরা কাটবো না। তবে ইং দিলে একটা খারাপ লাগে আমার, ইং দিবা না, ঠিক আছে। হয় খ্রিস্টাব্দ দিবা, নাহলে বঙ্গাব্দ, নাহলে হিজরি। আমি 3টে ক্যালেন্ডার, আরবি হচ্ছে চাঁদের উপর, গ্রেগরিয়ান হচ্ছে সূর্যের উপর, আর বঙ্গাব্দ হচ্ছে কিসে জানো? বঙ্গাব্দ তো আবার এটাও আবার সম্রাট আকবরের কাহিনী গেলে অনেক বড় হয়ে যাবে। হ্যাঁ, খাজনা আদায়ের জন্য তোমরা বাংলা নববর্ষ চ্যাপ্টারে পড়েছো। হ্যাঁ, তো এখন তো আবার হোসেন মোহাম্মদ এরশাদ উনি 14ই এপ্রিলকে একদম ফিক্সড করে দিয়েছেন আমাদের বাংলা নববর্ষ, ঠিক আছে। 14 এপ্রিল ভ্যালেন্টাইন্স ডে, আবার তোমার করছে, না ভ্যালেন্টাইন্স তো ফেব্রুয়ারি, সরি 14 এপ্রিলকে আমাদের বাংলা নববর্ষ করছে। তো যাই হোক, আমরা তারিখ শুদ্ধটা লেখার চেষ্টা করব, ঠিক আছে। এর পরের স্লাইডে যাই। এই যে তোমাদের এটা বোর্ড বইয়ের একটা নমুনা আমি স্ক্যান করে দিয়েছি, এখানে কি ভুলটা আছে খেয়াল করো। বোর্ড বইয়ে যে ভুল থাকতে পারে তার প্রমাণটা আমি বলে দিচ্ছি। এখানে মনে আরেকটু নিচে দিলে মানে ভালো হতো। ধরো তোমার মানে এক বন্ধুর নাম মেবি দুরন্ত, হ্যাঁ, আরেক বন্ধুর নাম রাহুল। তা দেখো প্রথমে কি দিয়েছে, ছোট্ট একটা ঠিকানা পল্লবী ঢাকা, এরপর তারিখটা দিয়েছে, একটা বিন্দু দিয়ে দিছে, বলো অনেকভাবে লেখা যায়, ঠিক আছে। কিন্তু প্রথম ব্র্যাট একটা ভুল করছে, দেখো প্রিয় রাহুল সম্বোধন পদ, একটা কমা দিলে ভালো হইতো। আমার কথাটা প্রিয়র এখান থেকে হবে না, আমার শব্দটা হবে রাহুলের কমার এখান থেকে হবে। শিক্ষার্থীবৃন্দ আমি লিখে দিচ্ছি, খেয়াল করো। ধরো প্রিয় রাহুল, এখানে তুমি কমা দিলা, এই আমার শব্দটা এখান থেকে না, আমার শব্দটা এখান থেকে শুরু হবে, আমার, হ্যাঁ, কি শুভেচ্ছা নিও, লাইক দিস, পরের বাক্যগুলো এখানে আসবে আবার এভাবে আসবে, ঠিক আছে। এটাকে বলা হয় ব্রিটিশ স্টাইল, ঠিক আছে। বাট আমেরিকান হলে কি হতো, সব বামে আসতো। আগে ব্রিটিশটাকে শেখো, তারপর আমি আমেরিকানটা যাব। ব্রিটিশটা আমাদের বাংলাদেশে এখন এটা প্রচলিত বেশি, ঠিক আছে। কেউ যদি আমেরিকান লিখলে যে কাটা যাবে তা না, বোথ আর কারেক্ট, বাট তোমাকে যে কোনো একটা পদ্ধতি অবলম্বন করতে হবে, হসপস পদ্ধতি লেখা ঠিক না, ঠিক আছে। তা ব্রিটিশ স্টাইলে প্রিয় রাহুল কমার ঠিক নিচে আমার কি শুভেচ্ছা নিও, প্রথম প্যারা ভুল করছে, দেখো দ্বিতীয় প্যারা আবার ঠিক আছে, দ্বিতীয়বার দেখো এক ট্যাপ সরে গেছে, এক ট্যাপ মানে বোঝো একটা সরে গেল, পরের প্যারাগুলো আবার দেখো বামে চলে আসছে, আবার এক ট্যাপ সরে গেল, পরের প্যারা আবার বামে আসছে, আবার প্যারা শুরুতে আবার এক ট্যাপ সরে গেল, তার মানে 2 নম্বর 3 নম্বর 4 নম্বর প্যারাগুলো কি ঠিক আছে, প্রথম প্যারাটা ভুল করছে, ঠিক আছে। শিক্ষার্থীবৃন্দ আমি আরো কয়েকটা ছবি দেখাচ্ছি, দেখো তোমাদের সুবিধা হবে। হ্যাঁ, এটাও তোমাদের 8-এর বোর্ড বই আমি স্ক্যান করে রেখেছি, তোমরা যদিও দশম শ্রেণীতে পড়ো, দশম শ্রেণীর উদাহরণ আছে। তো এখানে খেয়াল করো, প্রথম প্যারাটা ভুল করছে, তোমরা কি করবা, কমার ঠিক নিচে গিয়ে শুরু করবা, ঠিক আছে। প্রথম প্যারাটাকে বলা হয় কুশল বিনিময়। হ্যাঁ, তুমি যার যার ধর্ম অনুযায়ী আল্লাহ রহমত বলতে পারো বা সৃষ্টিকর্তা বলতে পারো, এগুলোর উপর আসলে সাম্প্রদায়িক মনোভাব নিয়ে খাতা মূল্যায়ন করা ঠিক না, ঠিক আছে। স্টুডেন্টের যেটা ভালো লাগে তোমরা লিখবা, ঠিক আছে। আর কেউ যদি বলো যে আমি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছো, কথাটা লিখবো না, যদি লেখো যে আশা করি ভালো আছো, ড্যাটস এনাফ, এটাও হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, এখন তোমার মেইন জিনিসটা হচ্ছে 5 মার্কসের উপর না 10 মার্কসের উপর, এইটার উপর তোমার কিছুটা কি পরিধিটা ছোট বড় হবে, তুমি ভেতরে কথা কতটুকু লিখবে।
যদি 5 নম্বর হয় বেশি কথা লেখার কোনো সুযোগ নেই, বাট তোমার ক্লাস 10-এ পড়ো, তোমাদের 10 নম্বর। এই জন্য তোমাদের একটু ভেতরে কথাগুলো শব্দচয়ন বাক্য গঠন জন্য স্ট্যান্ডার্ড হয়, ঠিক আছে? তোমরা তো আর 5-8-এর স্টুডেন্ট না, তোমরা এসএসসির ক্যান্ডিডেট। সো তোমাদের এদিকে খুব খেয়াল করতে হবে। সৃজনশীলও তো দেখা যায় যে অনেকে শব্দচয়ন বাক্য গঠন হয় না, আমরা তবুও হয়তো মার্কস দেই, কিন্তু এটা ঠিক না। তোমাদের অবশ্যই এখন থেকে শিখতে হবে। তোমার যে ভিত্তিটা এই স্কুল লেভেলে যদি না হয়, বড় হয় তুমি কলেজ ইউনিভার্সিটি গিয়ে তোমার শব্দচয়ন বাক্য গঠন তাহলে স্ট্যান্ডার্ড হবে না। এই জন্য অবশ্যই ভালো ভালো শব্দ বাক্য গঠনের চেষ্টা করবা। তা আমি ব্রিটিশ স্টাইলটা তোমাদেরকে দেখাইলাম। তাহলে আমরা প্রথম প্যারা শুরু করলে একটু ডাইনে ট্যাপ দেবো, ঠিক আছে? এখানে ট্যাপ দেবো, আর পরের লাইনগুলো বামে চলে আসবে। ওকে, পরের স্লাইডে যাই। একটা নমুনা দেখো, প্রশ্নটা দেখো, বার্ষিক পরীক্ষার প্রস্তুতি জানিয়ে তোমার পিতার নিকট একটি পত্র লেখো। যদিও পরীক্ষা ইদানিং কি হয় বলো তো, মনে করো তোমার নাম ধরো রাজু, তোমার বাবার নাম ধরো আব্দুর রহমান, এইভাবে একটা উল্লেখ থাকবে। হ্যাঁ, তো যাই হোক, এখন আমরা করি, একটা নমুনা দেখি, খেয়াল করো। এটা হচ্ছে আমেরিকান স্টাইল। এতক্ষণ দেখলে ব্রিটিশ স্টাইল। আমেরিকান স্টাইলতে দেখো ঠিকানা তাই পুরো বামে চলে আসছে। হ্যাঁ, পাক জনবেশু, অনেকে শ্রদ্ধেয় বাবা লিখতে পারো, অসুবিধা নেই, ঠিক আছে? তা প্রথমে কুশল বিনিময় করছে, দেখো প্রথম প্যারাটা হচ্ছে কুশল বিনিময়। দ্বিতীয় প্যারাটা আসো, দ্বিতীয় প্যারাটা কি? এটা যে বিষয়ে আলোচনা, পর সমাচার। এই যে আব্বা, দেখো তোমরা আশা করি পড়তে পারতেছো কি লেখা আছে। আব্বা, গত সোমবার আপনার চিঠি পেয়েছি। পরীক্ষা নামক বৈতরণী পার হওয়ার জন্য আমি ইতিমধ্যে সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছি। আপনার চিঠির পরামর্শ এক্ষেত্রে আমাকে আরও এক ধাপ এগিয়ে দেবে। আমি জানি সংসার সমরাঙ্গনে নিজেকে উপযুক্ত হয়ে তৈরি করতে বই পড়ার কোনো বিকল্প নেই। বার্ষিক পরীক্ষায় এবার প্রথম স্থান অধিকার করতে পারবো বলে আমার দৃঢ় বিশ্বাস। অঙ্ক, ইংরেজি সহ সকল বিষয়ে আমার পূর্ণ প্রস্তুতি রয়েছে এবং এ সকল বিষয়ে সর্বোচ্চ নম্বরের ব্যাপারে কি আশাবাদী। আপনি নামা জানতে আমার জন্য দোয়া করবেন। শিক্ষার্থীবৃন্দ, খেয়াল করো, এখানে এটা হচ্ছে মেইন কথাগুলো। হ্যাঁ, মাঝের প্যারা, ইচ্ছে করলে তো আরও প্যারা বাড়াইতে পারো। শেষ প্যারাটা আমরা এইভাবে লিখতে পারি যে জাগা জানা আম্মা ঝিনুক মেহরাজ সহ সকলে নিশ্চয়ই ভালো আছো বা দোয়া নেই, এই কিছু একটা কথা লিখতে পারো। হ্যাঁ, এটা বিদায়ের কথা আর কি। আর ইতি কি আপনার স্নেহধন্য সৌরভ, ঠিক আছে? এই কথাটা ইতি লিখে কেউ কেউ আবার কমাও দেয়, কেউ আবার একটা ড্যাশও দেয়, ঠিক আছে? আচ্ছা, এগুলোর উপর অত ফ্যাক্টর হয় না, কিন্তু তুমি প্যারা 3 প্যারা করতে পারো, 4 প্যারা করতে পারো। 3 প্যারাটা করাটা বেশি ভালো, কত সময় নষ্ট করা যাবে না। হ্যাঁ, ওকে, এরপরে আসো আর একটা দরখাস্ত দেখো, শিক্ষা সফরে। এটা শিক্ষা সফরের গুরুত্ব উল্লেখ করে ছোট ভাই নিকট একটি পত্র লেখা। আমরা নমুনা আমেরিকান স্টাইল দেখাচ্ছি, যে ঠিকানা তারিখ বামে, তারপরে যে কুশল বিনিময়, পরে হচ্ছে মেইন বডিটা যে বর্ণনা, তারপরে হচ্ছে পরের তো বিদায়ের যে কথাটা থাকে। যাই হোক, এরপরে খাম তো থাকবেই। হ্যাঁ, খাম লেখার আবার চিঠির ঠিকানা লেখার নিয়মকানুন আছে। শিক্ষার্থীবৃন্দ, খেয়াল করো, গ্রামের এক ধরনের ঠিকানা, শহরের এক ধরনের ঠিকানা। তোমরা এই স্লাইডে দেখতে পাচ্ছ যে এইটা হচ্ছে গ্রামের ঠিকানা, এটা হচ্ছে কি দাঁড়ো ঢাকার। হ্যাঁ, প্রথমে প্রেরক, দেখো নাম, বাড়ি নম্বর, বাড়িতে একটা স্ল্যাশ চিহ্ন। অনেকে বাড়ি লেখে আবার এইভাবে লেখে, দেখো বাড়ি লেখে কোলন দেয়, কোলন না দিয়ে তোমার বাড়ির নম্বরে এইভাবে দিবা। রোড নম্বর যদি লেখো, হ্যাঁ, রোড দিয়ে এইভাবে দিবা, এইভাবে দিবা। বাড়ি দিলে এইভাবে দিবা, ঠিক আছে? আর নং শব্দ লিখবে না, নং শব্দটা ভুল। অনেকে বাড়ি নং, রোড নং, এই নং শব্দটা লিখবে না, হয় নম্বর লিখবে, আর যদি সময় না পাও দিয়ে ডট দিতে পারো, অত দরকার নেই। তুমি যদি এই বাড়ি বা রোড লিখে এইভাবে চিহ্নগুলো দাও, দ্যাটস এনাফ, ঠিক আছে? তা তোমাদের স্টুডেন্ট আমি অনেক দেখছি যে তথ্য ফর্ম যখন পূরণ করি স্কুলে, দেখা যায় যে অনেকে জেলার নাম আগে দেয়, এরপর বাসা নম্বর না, সিরিয়ালি সিকোয়েন্স যেতে হবে একদম অ্যাকর্ডিং টু দ্য সিরিয়াল। প্রথমে বাড়ি, এরপর রোড, তারপর তুমি যে এলাকায় থাকো, তারপর হচ্ছে ডাকঘর, থানা, জেলা। এখন তোমরা বলতে পারো স্যার নিচে তো জায়গা হয় না অনেক সময়। ওকে, অসুবিধা নেই, তুমি কমা করে দিয়ে যাও। এই যে বাড়ি 213 কমা, ডাকঘরটা এখানে চলে যাও। ডাকঘর কথাটা না লিখে তখন শান্তিনগর কমা, পল্টন কমা, ঢাকা। অর্থাৎ তখন তুমি ডাকঘর, থানা, জেলা এই শব্দগুলো লিখবে না। তুমি কি লিখবা? হাসান মাহমুদ 213 কমা, শান্তিনগর কমা, পল্টন কমা, ঢাকা, এভাবে করে দেবে। তোর পোস্ট কোড দেওয়াটা ভালো, ঠিক আছে? আর গ্রামে যদি ঠিকানা দাও, গ্রামের নামের পর যেতে হবে গ্রাম, ডাক, থানা, জেলা, সিরিয়াল যেতে হবে। হ্যাঁ, বাবার নামও দিতে পারো প্রযত্নে, কেউ প্রযত্নে বাবার নাম দিতে হবে। ধরো প্রযত্নে আবুল হোসেন, ফারুক আহমেদ প্রযত্নে কি ধরো আবুল হোসেন। হ্যাঁ, এরপর গ্রাম, ডাক, থানা, জেলা। আবার ধরো লম্বা তোমার জায়গা হচ্ছে না, তখন তুমি কি করবা? যে শৈলা
কমা জাজিরা কমা শরীয়তপুর এভাবেও লেখা যেতে পারে, তবে এইভাবে করে দিলে পোস্টম্যানদের সুবিধা হয় এবং শেষে পোস্ট কোড দেওয়াটা উচিত। যদি বিদেশে দাও, প্রবাসী বন্ধুর কাছে লিখলে কি করবা? প্রবাসী বন্ধুর কাছে লিখলে তুমি সব ক্যাপিটাল লেটার দিবা, এখানে আর বাংলা লেখা যাবে না। তোমরা অবাক হবা, এনসিটিভির বোর্ড বই ক্লাস 7-এর বোর্ড বইয়ে 2013 সালে আমি নিজেই ওনাদের কাছে দেখিয়ে দিয়ে এসেছিলাম যে দেখেন ঠিকানা লিখছে রাশিয়া একারা শস্কাশি অন্তস্থ একারা। আচ্ছা তোমরা বলো যে যদি কেউ ঠিকানা লেখে প্রাপকের যদি লেখে এইভাবে যে ধরো একটা নাম দিল, শেষে লিখলো রাশিয়া, সব বাংলায় লিখলো, বাংলা ভাষা লিখলো, হ্যাঁ, এটা কি বলো এই চিঠি কি রাশিয়া যাবে? এটা তো বিমানবন্দরও পর্যন্ত যায় কিনা সন্দেহ আছে। রাশিয়ার মানুষ কি বাংলা ভাষা জানে? কি লিখতে হবে? বিদেশি বা প্রবাসী যদি কথা থাকেই, ঠিক আছে, অবশ্যই তোমাদের কি করতে হবে? ইংলিশে লিখতে হবে এবং ইংলিশ ক্যাপিটাল লেটারে লেখা উচিত, ঠিক আছে। কেউ যদি প্রথমটা ক্যাপিটাল পরে স্মল দেয় তবু হবে, কিন্তু মেইন কথা ইংলিশে লেখা উচিত। আর একটা করতে হবে স্টাম্প বা পোস্ট, এখানে যদি কেউ স্টাম্প বা পোস্ট দেয়, স্টাম্প বা পোস্ট মেশিনে পোস্ট হবে। আর বাইয়ের মেল দিলেও চলে, না দিলেও চলে। তুমি বাইয়ের মেল যদি না লেখো তবু চিঠি চলে যাবে। মেইন কথা হচ্ছে তোমার মানে ঠিকানাটা যেন সিরিয়ালিটি ঠিক থাকে। দেখো হাউস এই যে স্ল্যাশ চিহ্ন, ঠিক আছে, তারপরে এই যে একটা ঠিকানা দিয়েছে আর কি, নমুনা আর কি। আর দেশের নাম কিন্তু শেষে লিখতে হবে। প্রবাসী বন্ধু হলে দেশের নাম শেষে লিখতে হবে, বাংলাদেশ আর ওই দেশে ইংল্যান্ড। দেখো, এবং তুমি নমুনা একটা ঠিকানা দাও, হাউস এত, ওল্ড স্ট্রিট এত, অক্সফোর্ড লন্ডন। তুমি যদি শুধু দাও যে রাহুল ইংল্যান্ড, হলো না। এই 7-এর বোর্ড বইটা যদিও পরে ইংলিশে সংস্কার করেছে আমি বলার পর, সেখানে দেখলাম কি লিখছে জানো, মানে জাস্ট একটা নাম দিয়ে একটা জায়গার নাম রাশিয়া দিছে। বলো তাকে কি সবাই চেনে? সে কি প্রেসিডেন্ট না প্রধানমন্ত্রী না নাম করা খেলোয়াড়? এই জন্য বাসা নম্বর দিতে হবে, রোড নম্বর দিতে হবে, এলাকার নাম দিতে হবে, তাহলে না পোস্টম্যান ওই চিঠিটা পৌঁছে দিয়ে আসতে পারবে। শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, ঠিক না? এই জন্য আমাদের সিকোয়েন্স মেনে রাখা। গ্রামের ঠিকানা বলেছি, শহরের ঠিকানা লিখতে হয়, তোমরা জানো। এবার একটা গ্রুপ ওয়ার্ক দেই, খেয়াল করো যে এখানে ওলটপাল করে দেওয়া আছে। দেখো ওলটপাল করে দেওয়া আছে, তোমরা একটু সাজাবা। দেখো এখানে ডাক টিকিট নিচে দেওয়া আছে, ওলটপাল করে দেওয়া আছে। এখানে আশা করি ইতিটা আবার ওলট আছে, আর ঠিকানাটা নিচে চলে আসছে। তাই একটু তোমরা সাজাও তো দেখি, পারবা? দেখো তো, তোমাদের একটা গ্রুপ ওয়ার্ক দিলাম, ক্লাসে যদি থাকো ওইভাবে দিই, তাহলে একটা দেখো, এই যে সাজিয়ে দিচ্ছি, এই দেখছো, এই যে ঠিকানা তারিখ আগে দিলা, তারিখ এভাবে দেওয়া যায়, তবে যদি সুযোগ পাও কথায় লিখে দেওয়া ভালো। এলাই ভরসা, কেউ ইলেহিও দেয়, কেউ এলাই ভরসা সবার উপরে দেয়। আমি এখানে রাখছি ঠিকানা তারিখের পর মঙ্গলসূচক, এরপর সম্বোধন পর, এরপর এই টোটালটাকে বলা হয় পত্র গর্ভাংশ। এই যে এই পর্যন্ত এটা 2 প্যারা দিয়েছি জায়গা কমের জন্য, 3 প্যারা করতে পারবা। আর এটাকে বলে বিদায় সম্ভাষণ, হ্যাঁ। আর এটাকে বলা হয় কি শিরোনাম, এটাকে প্রেরক প্রাপকের ঠিকানা। আর এখানে ডাক টিকিট দিতে পারো। পরের স্লাইডে যাচ্ছি, দেখো ডাক টিকিট চলে আসছে, হ্যাঁ, ডাক টিকিটে চলে আসছে। বাট যদি প্রবাসী বা যদি বিদেশি কারো কাছে লেখো তখন কিন্তু ফ্রম টু হবে, হ্যাঁ, এবং পোস্ট অথবা স্টাম্প হবে। বাইরে মেল দিতে পারো, না দিতে পারো, সমস্যা নেই। আচ্ছা, আমরা মোটামুটি ব্যক্তিগত পত্রের নমুনা জানতে পারলাম। শিক্ষার্থীবৃন্দ সময় কম, আমি এবার মূল্যায়নে যাচ্ছি, আশা করি তোমরা উত্তর দিতে পারবে। পত্রের কয়টি অংশ বলো তো? পত্রের যদি মেইন যদি বলি, হ্যাঁ, ওই যে 2টি, একটা হচ্ছে শিরোনাম আর একটা কি পত্র গর্ভাংশ। আর যদি ব্রিটিশ স্টাইলে যাচ্ছি আমরা 6টি অংশ পাচ্ছি। 6টি অংশ কী কী বলো তো? প্রথমে ঠিকানা ও তারিখ, তারপরে মঙ্গলসূচক বাক্য, সম্বোধন পদ, পত্র গর্ভাংশ, বিদায় সম্ভাষণ এবং ঠিকানা তারিখ, ঠিক আছে? এই 6টি অংশ। আর ইদানিং এই মঙ্গলসূচক বাক্য দেয় না, ঠিক আছে? দিলেও সমস্যা নেই, তবে আমি মনে করি কেউ যদি ব্রিটিশ স্টাইল লেখে দেওয়া উচিত, আর আমেরিকান স্টাইলে দিলে না দিলেও চলবে, ঠিক আছে? পত্র কয় শ্রেণীতে ভাগ করা যায় খেয়াল পড়ে? 6 শ্রেণীতে বলছিলাম না? হ্যাঁ, আচ্ছা, এটা তো হয়ে গেছে। শিরোনামে প্রাপকের ঠিকানা কোন পাশে থাকে? প্রাপক ডানে থাকে, ঠিক আছে? প্রাপক থাকবে এই পাশে আর প্রেরক থাকবে এই পাশে, হ্যাঁ, খেয়াল করো। আচ্ছা, বাড়ির কাজ দেব, তোমরা একটু লিখে রাখতে পারো যে মনে করো তোমার নাম মোহন, বর্তমান সময়ে কম্পিউটার শিক্ষার গুরুত্ব বর্ণনা করে তোমার ছোট বোন সবিতাকে একটি চিঠি লেখো। কম্পিউটার শিক্ষার গুরুত্ব দিয়ে আর কি। মনে করো তোমার বোন মোহনা, হ্যাঁ, বা মোহন কি, তাকে এই কম্পিউটার শিক্ষার গুরুত্ব বর্ণনা করে একটা চিঠি লিখতে বলা হচ্ছে। পারবা না? হ্যাঁ, পারবা আশা করি। এখন তোমরা যদি আরও যদি কোনো প্রশ্ন করতে চাও, এখন তো আসলে তোমাদের কমেন্টস লেখার সুযোগ নেই, আমি প্রয়োজনে অন্য সময় জেনে নেব, হ্যাঁ। তো আমরা পরবর্তী আবার ক্লাস হবে, কর্তৃপক্ষের রুটিন অনুযায়ী আমরা আবার ক্লাস নেব ইনশাআল্লাহ। তো শিক্ষার্থীবৃন্দ তোমরা দেখো,
এই চিঠি লেখা যদিও বাস্তব ক্ষেত্রে আমরা ব্যবহার করি না, মোবাইলে সব সময় ব্যবহার করি, তো তারপর এটা আমাদের জানতে হবে, কারণ এটা ক্লাস 4 থেকে ইন্টারমিডিয়েটে রয়েছে। ঠিক আছে, আশা করি আজকের এই ক্লাসটি দেখে আমার মনে হয় তোমাদের মনের অনেক প্রশ্ন কি সমাধান হয়ে গেছে। তো আজকের ক্লাস এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাঁ, এবং সবার জন্য কি দোয়া করো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কি সুস্থ রাখুক, শান্তিতে রাখুক, নিরাপদে রাখুক। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।